আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি আইসিটি সুপার স্পেশাল অধ্যায় দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের সুপার স্পেশাল টপিক মোবাইল যোগাযোগ। এই স্পেশাল টপিকে আজকে আমাদের সুপার স্পেশাল 4 নম্বর লেকচার। আমাদের আজকে 4 নম্বর লেকচারটা শুরু করার পূর্বেই আমি সকলের উদ্দেশ্যেই কিছু ইম্পর্টেন্ট কথা বলতেছি, কিছু পরামর্শমূলক কথা বলতেছি, কারণ আমাদের আর মাত্র একটা দিন পরেই আমাদের নতুন বছর 2025 সাল। আজকে তো হচ্ছে 30 ডিসেম্বর 2024। তো আজকে আমাদের এই ক্লাসে প্রায় অনেকেই জয়েন করছো। এখানে সায়েন্স, কমার্স, আর্টস অনেকেই রয়েছো। 25 ব্যাচ, 26 ব্যাচ অনেকেই রয়েছো। খুশি হয়েছি তোমরা জয়েন করছো। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রায় জয়েন করছো 21 জন। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত কষ্ট করে জয়েন করার জন্য। তো তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে শুরু করতেছি। কথাটা হচ্ছে, আমার যে অনলাইনের শিক্ষকতা জার্নি, এই জার্নিটা 2021 সাল থেকে শুরু হয়। 21 সাল থেকে মানে পড়ানো শুরু হয়, কিন্তু আমাদের জার্নিটা শুরু হয় 2020 সাল থেকে, করোনাকালীন সময়। তখন আমি ক্লাস নিতাম না, আমরা শুধু পরীক্ষা নিতাম। কোয়ান্টাম প্ল্যাটফর্মের অগ্রযাত্রা শুরু হয়েছিল 2020 সাল থেকে পরীক্ষার মাধ্যমে। তারপর আস্তে আস্তে ক্লাসের বিষয়ে আসা। এখন তো আমাদের বহুমুখী কার্যক্রম, ক্লাসের পাশাপাশি স্পেশাল কেয়ার, যোগাযোগ রাখা, অনেক অনেক কিছু, অনেক অনেক স্পেশাল প্রোগ্রাম তোমাদের নিয়ে ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, আর 2টা দিন, আজকে রাত্র আর হচ্ছে আগামীকাল, এই 2টা দিন। ওয়ালাইকুম সালাম, তামান্না জয়েন করছো। তো এই 2টা দিনের মধ্যেই তুমি, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। তো এই 2টা দিনের মধ্যেই তোমাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট রইল। হ্যাঁ, থ্যাংক ইউ সোনিয়া, জয়েন করছো, খুশি হলাম। এখন আমি একটু কথা বলতেছি, একটু দেখো, মনোযোগ দাও। তো এই 2 দিনের মধ্যেই তোমাদেরকে রিকোয়েস্ট রইল যে নতুন বছরের জন্য তুমি যেই ক্লাসেই পড়ো না কেন, তোমার নতুন করে একটা রুটিন তৈরি করা। কথাটা আমি আবার বলতেছি, একটু খেয়াল রাখো। তোমার নতুনভাবে একটা রুটিন তৈরি করতে হবে। তুমি এতদিন যে রুটিনে পড়ছো সেই রুটিনটা একটু আপডেট করতে হবে। কেন তোমাকে আপডেট করতে হবে? কারণ আমাদের সময় কিন্তু খুব কম, সামনে সময় খুবই কমে যাচ্ছে, আমাদের পরীক্ষা খুবই সামনে সন্নিকটে। তো আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে একটু গোছালো পড়ার জন্য। তো নতুন বছরকে কেন্দ্র করে আল্লাহর নামে শুরু করবা, আর রুটিনটা একটু গুছায় নিবা ইনশাল্লাহ। আর তোমাদেরকে আমি তো যে পড়াচ্ছি, যে ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাসগুলো তো রেকর্ড থাকতেছে, এবং এই ক্লাসগুলো তোমরা যে কোনো সময় দেখতে পারতেছো। আর ক্লাসের বাহিরে তেমন কোনো কথা বলা হয় না, যোগাযোগ করা হয় না। আর তোমাদের নিয়ে যতগুলো স্বপ্ন রয়েছে, যতগুলো চেষ্টা রয়েছে, সবগুলো স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটু সময় লাগতেছিল বিধায় অনেক দিন আগে থেকেই এই অগ্রযাত্রা চলতেছিল, কবে থেকে শুরু করব। তো আস্তে আস্তেই তোমাদের সকলের মোবাইল নাম্বার, আব্বুর নাম্বার, আম্মুর নাম্বার নিয়েছি, এবং সবাইকে নতুনভাবে স্বপ্ন দেখার চেষ্টা করতেছি। তো তোমরা একটু দোয়া করবে আমার জন্য, যাতে করে আমি যেইভাবে তোমাদেরকে নতুন বছর নিয়ে প্ল্যান করতেছি, নতুন বছর নিয়ে চিন্তা করতেছি, সামনে যতদূর পারি ইনশাল্লাহ এগিয়ে যাব। তোমরা সাপোর্ট দিবা আর বেশি বেশি দোয়া করার চেষ্টা করবা। আর তোমাদের কাছে জাস্ট আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তুমি অন্তত এই রিকোয়েস্টটুকু, আমার বিশ্বাস, একান্তই বিশ্বাস তুমি পারবা। আর যাই হোক বা নাই হোক, যদি তুমি সুস্থ থাকো, আর অবশ্যই যদি তোমার পক্ষে সম্ভব হয়, অবশ্যই সম্ভব হবে, আমি জানি, কারণ বর্তমান যুগে ইন্টারনেট যুগ, যে কোনো সময় এই কাজটা করা যায়। সেই বিষয়টা হচ্ছে, তুমি যেই গ্রুপেই পড়ো, যেই ক্লাসেই পড়ো, তুমি অন্তত পক্ষে প্রত্যেক দিন আমাকে বলবা যে স্যার, আমি আজকে এই এই বিষয়ের এই টপিকগুলো পড়েছি, লিখেছি। জাস্ট এতটুকু কথাই। ওয়ালাইকুম সালাম। জাস্ট এতটুকু কথাই, একটা কথাই বলো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। জাস্ট আমি তোমাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট করতেছি, বেশি কথা বলবো না, আমরা ক্লাস শুরু করব। একটাই রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা হচ্ছে, তুমি আমার সাথে একটু যোগাযোগ করবা, প্রত্যেক দিন যোগাযোগ করবা। যদিও প্রত্যেক দিন যোগাযোগ করতে সম্ভব না হয়, অন্তত পক্ষে একদিন পর পর হলেও যোগাযোগটুকু করবা। এতটুকু যোগাযোগ করতে কি তুমি পারবা না? এই যোগাযোগ করতে কি বেশি আহামরি কষ্ট হবে? তোমার লেখাপড়ার অবস্থা আমাকে জানাবা, তোমার লেখাপড়ার অবস্থাটা কি সেটা আমাকে জানাবা। আর সেই অবস্থা দেখে তোমাকে কিভাবে পড়তে হবে সেই প্রেক্ষিতে একটা পরামর্শ আমি দিতে পারবো।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমার প্রিয় স্টুডেন্টগুলো আস্তে আস্তে আমার থেকে অনেক দূরে সরে যাও। কিভাবে? ক্লাস না করতে করতে এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করার মাধ্যমে। আর আমি এইটাই সবচেয়ে বেশি কষ্ট পাই। আমার এখানে যারা পড়তেছো, একদিন হলো ক্লাস করছো, তাদেরকেও বলতেছি অন্তত পক্ষে আমার সাথে একটা যোগাযোগ রাখবা, সুসম্পর্ক বজায় রাখবা। তাহলে আমি মানুষটা অনেকটা খুশি হব। আমার মূল উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে পড়িয়ে টাকা ইনকাম করা না। মূল উদ্দেশ্য কিন্তু এটা না। মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে যতটুকু সম্ভব পড়িয়ে হেল্প করিয়ে সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেওয়া এবং আমি মন মতো তোমাদেরকে শেখানো, এতটুকুই আমার হচ্ছে মূল উদ্দেশ্য। এটা আমি আগে থেকেই তোমাদেরকে বলতেছি, একটু খেয়াল রাখবা। আমি যখন থেকে পড়ানো শুরু করি তখন থেকে একটা উদ্দেশ্য যে আমি মন মতো সবাইকে পড়াবো। এই যে মন মতো, আমার এতদিন পর্যন্ত মন মতো হইতেছে না। আমি যেমনে চাই অমনে হয় না, কারণ আমি মানুষটা একা। আমাকে একা মানুষ 10 জনের কাজ করতে হয় বা 100 জনের কাজ করতে হয়। একটা মানুষ 100 জনের কাজ করতে পারে না, তার অনেকটা সময় লাগে, অনেক অনেক সুযোগ সুবিধা লাগে, কিন্তু আমি পারি না, প্রচুর চাপের মধ্যে থাকি, তারপরও চেষ্টা করি। তো অন্ততপক্ষে তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করার পরেও যদি তোমাদের কাছ থেকে এতটুকু কষ্ট পাই, তাহলে আমার সকল পরিশ্রম বৃথা যাবে। আমি তোমাদেরকে তো বলতেছি না তুমি আমাকে প্রতিদিন 10 টাকা করে দাও বা প্রতিদিন 100 টাকা করে আমাকে দাও, আমি এটা বলতেছি না। আমি বলতেছি তুমি প্রত্যেক দিন আমার এই জুম ক্লাসে জয়েন করো। অন্তত পক্ষে এটা তুমি কনফার্ম হও যে স্যার হ্যাঁ, এখন থেকে বিগত বছরে যা হয়েছে, বিগত যত মাস পড়ছে আপনার কাছে বা যতদিন আপনি পড়াইছেন, ক্লাস করছি তো করি নাই, ইচ্ছা হয়েছে ক্লাসে ঢুকছি বা ঢুকি নাই। আপনি অনেক বলছেন, মাঝে মাঝে যোগাযোগ করছেন, আবার সময়ভাবে করতে পারেন নাই, তারপরও আমরা ফাঁকিবাজি করছি, আপনার ক্লাস ঠিক মতো করি নাই বা আপনার সাথে যোগাযোগটুকু ভালো করে করি নাই। এইটা ভুলে যাও। পিছনে যা যা করছো, যত মাস আছে যা যা করছো, পিছনের বছরটা ভুলে যাও। সামনে নতুন দিন, নতুন বছর, নতুনভাবে নিজেকে তৈরি করতে হবে। তো আমি এতটুকু তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমাদের 2025 সাল থেকে সবার শরীর স্বাস্থ্য ঠিক থাকলে এবং একবারে সিরিয়াস সমস্যা না হলে অন্তত পক্ষে মাসের 30টা দিন আমি কি তোমাকে ক্লাসে দেখতে পাবো? তোমরা কি রেগুলার ক্লাস করতে পারবা? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো আমি আসলে সবার কাছ থেকেই এটাই চাই, তোমরা অন্তত পক্ষে প্রত্যেক দিন হইলেই আমার ক্লাসে জয়েন করো। এটাই আমার চাওয়া, আমার অন্য কোনো চাওয়া নেই। আরেকটা কথা বলি, কথাটা হচ্ছে গিয়ে আমি যেহেতু তোমাদের পিছনে দিনরাত পরিশ্রম করতেছি, এই পরিশ্রমের পারিশ্রমিক তোমরা হ্যাঁ দিবা, মাস শেষে পেমেন্ট করবা। তবে এইটার উপরে ফোকাস দিয়ে কখনোই কাউকে পড়াচ্ছি না। আর আমি সবাইকে চেষ্টা করতেছি যাতে করে প্রত্যেক দিন ক্লাসে উপস্থিত থাকিয়ে প্রত্যেকের সমস্যাগুলো বুঝে পরবর্তী দিনে কিভাবে পড়াইলে প্রতিটা ব্যাচ ভালো করবে সেই বিষয়টা নিয়ে চিন্তা করা। এই জন্য আমি কাজ করার চেষ্টা করি। কিন্তু যদি তুমি ক্লাসে উপস্থিত না থাকো, আমি তো তোমার সমস্যা বুঝবো না। তোমার একটা মনের কথা তুমি ক্লাসে আমাকে মন খুলে বলতে পারো, অন্যভাবে কি বলতে পারো? বলতে পারো না, কারণ তোমার সাথে আমার যোগাযোগ হয় না, ক্লাসেই যোগাযোগ হয়। ক্লাসের বাইরে আমি প্রচুর ব্যস্ত মানুষ, আমাকে খুঁজেও পাওয়া যাবে না হারিকেন দিয়ে। ক্লাসের মধ্যেই তোমার সাথে আমার যোগাযোগ হবে, মনের কথা বলা হবে, আদান প্রদান করা হবে। ক্লাসের বাইরে এটা আমি পারি না। এই জন্য অন্তত রেগুলার ক্লাসে জয়েন করা তোমার উচিত। যদি রেগুলার ক্লাস করতে পারো, তোমার মনের কষ্ট, তোমার মনের সমস্যাটা আমাকে খুলে বলতে পারবা যে স্যার আমি এই বিষয়টা বুঝি নাই, আমার এই বিষয়ে ক্লাস লাগবে, ওইটা আমি বুঝতেছি না, এই বিষয়টা কেমনে পড়বো। এই বিষয়গুলো তোমাকে ক্লাসে বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে, যেই মুহূর্তে আমি ক্লাস করাই। তার মানে তোমাকে অবশ্যই রেগুলার ক্লাসে জয়েন হতে হবে। তুমি যদি রেগুলার ক্লাসে জয়েন হও, তাহলেই তোমার সমস্যা তুমি আমাকে বলতে পারবা, দেন আমি তোমার সমস্যা বুঝে তোমাদের জন্য কাজ করতে পারবো এবং তোমাদের সকল বিষয়ে সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। যদি তোমরা ক্লাস না করো, আমি কি জীবনেও তোমার মনের কথা বুঝতে পারবো? কেউ মানুষ, একজন মানুষই অন্য মানুষের মনের মধ্যে ঢোকার সমস্যা বুঝতে পারে কারো? এটা কি কারো পক্ষে সম্ভব? না স্যার। না স্যার। থ্যাংক না ইউ। তো স্যার। এটা আর কি বিষয় যে তোমাদের সমস্যার কথা তোমরা যদি না বলো, আমি যতই তোমাদের গুতায় গাতায় বলাই, কিন্তু মন মতো তোমরা ওরকমভাবে বলতেও পারবা না, মন মতো আমি তোমাদের পড়াতেও পারবো না। এটাই আর কি বিষয়। তো যাই হোক, অনেক কথাই বলছি, তোমার কথাটা খেয়াল রাখবা। আর একটা কথা হচ্ছে গিয়ে, আমি বেশি কষ্ট তখনই পাই যখন তোমরা আর কি একটু যোগাযোগটা অফ করে দাও। তোমরা যদি আমাকে মনে করো যে ইমরান স্যার তো জাস্ট অনলাইনে পড়াচ্ছে, তার সাথে যোগাযোগ রেখে লাভ কি?
দু-এক দিন পড়বো, ২-১ মাস পড়বো, তারপর চলে যাবো, শেষ। আসলে আমি এটা নিয়ে কখনো চিন্তা করি না। আমি চিন্তা করি তুমি আমার কাছে এইচএসসি পর্যন্ত ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত আমার কাছে পড়ে যাও। আমার এটাই স্বপ্ন। আমি জাস্ট এটাই চিন্তা করি তুমি যেই দিন থেকে আমার ক্লাসটা শুরু করছো ঠিক সেই দিন থেকে এইচএসসির এক্সাম পর্যন্ত আমার কাছে পড়ে যাও। আমি এতেই ইনশাআল্লাহ খুশি। এখন আমি তোমার জন্য কি, কি করলাম না করলাম তুমি দেখবা। প্রত্যেকদিন আমি ক্লাসে যেভাবে তোমাদের পড়াই, প্রত্যেকদিন তোমাকে যেভাবে চিন্তা করি তুমি দেখতে থাকবা। কিন্তু তুমি একদিন ক্লাস করা, 10 দিন ক্লাস করবা না, আবার জয়েন করবা, আবার করবা না। আমি এরকম স্টুডেন্ট বিন্দুমাত্র পছন্দ করি না। হ্যাঁ, মানুষের সমস্যা থাকতে পারে, কিন্তু এইটা না যে বারবার একই কাজ করবে, বারবার সে ক্লাস মিস দিবে, বারবার আমার সাথে যোগাযোগ বন্ধ করবে। আমি তাকে হারিকেন দেওয়া খুঁজে পাবো না। এরকম স্টুডেন্ট আমি কখনোই অ্যাকসেপ্ট করি না, কখনোই পছন্দ করি না। আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি তাদেরকে যারা নিয়মিত অ্যাক্টিভ থাকে, নিয়মিত চেষ্টা করে আমার কাছে ক্লাস করার জন্য, অন্তত পক্ষে যোগাযোগ রাখার জন্য। যদি ক্লাসও না করতে পারে বলতে পারে, স্যার আমি তো ক্লাস করতে পারবো না, বিগত 1 সপ্তাহ আমার ছুটি লাগবে। একটা কথা বললে আমি খুশি, হ্যাঁ ছুটি দেবো তোমাকে, সমস্যা নেই। কিন্তু তুমি না বলে যদি বন্ধ দাও তখন কষ্ট লাগবে, মনে হবে তুমি আমাকে অ্যাভয়েড করতেছো। আর আমি এটা অনেক কষ্ট পাই। বিগত ব্যাচের কয়েকজন স্টুডেন্ট এরকম করছে, সামহাও ওদের হয়তো বা বোঝার ক্ষেত্রে অসুবিধা ছিল যে বিষয়টা করা উচিত না, স্যার কষ্ট পাবে। আমি বুঝাইছিলাম বারবার, তারপর ওরা বুঝতে পারে নাই। কিন্তু আজকে তোমাদেরকে বুঝাচ্ছি ভালো করে। আমি মানুষটা কষ্ট পাই ঠিক তখনই বেশি যখন তোমরা আমাকে অ্যাভয়েড করে চলো, আমার থেকে তোমাদের যোগাযোগটা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই আমি তোমাদের থেকে অনেক কষ্ট পাই। আমি প্রয়োজনে তোমাদের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করব, আমার মোবাইলে টাকা যাক, সমস্যা নাই, কিন্তু তুমি আমাকে মনে রাখো, আমার গুরুত্বটা একটু বুঝো যে হ্যাঁ ইমরান স্যার আমাদেরকে পড়াচ্ছে, স্যার আমাদের জন্য স্বপ্ন দেখে, স্যারকে আমরা কষ্ট দিতে চাই না। অন্তত পক্ষে ক্লাস যদি নাও করতে পারি কোনো কারণে, স্যারকে জানায়া যাব যে স্যার আগামী 3 দিন আমি একটু বাইরে যাব, ক্লাস করতে পারবো না, বা স্যার আমাদের নেট সমস্যা হচ্ছে, একটু কয়েকদিন পর ক্লাসে জয়েন করব। একটা হাসি মুখে কথা বলতে গিয়ে হাজার হাজার টাকা দিতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, এই কথাগুলো বলতে গিয়ে অনেক টাকার প্রয়োজন। একটু কথা বলো, এগুলো বলতে কি বেশি টাকা লাগে? কোনো টাকা পয়সা লাগে? এগুলো বলতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। কিন্তু আমার দুঃখের বিষয়টাই এই কথাগুলো না অনেকেই এখনো বলা শিখে নাই। তো আমি আশা করব আজকের এই দিন পর থেকে তোমরাও যাতে এরকম কাজ না করো। অবশ্যই আমি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, তোমাদেরকে নিয়ে কাজ করি। তোমাদেরকে আমার মনের কথা বুঝতে হবে, আমার দুঃখের কথা বুঝতে হবে, এবং সেভাবেই তোমাদেরকে সামনের দিনে চলতে হবে ইনশাল্লাহ। তো আমি যে কথাগুলো বলছি এতক্ষণ লাগায় যে তোমাদেরকে বকবক করছি, বুঝাইছি, কেন বুঝাইছি অন্তত বুঝতে পারছো। নতুন বছর নতুনভাবে তোমাকে তৈরি হতে হবে, আমি তোমাদেরকে নতুনভাবে শেখার চেষ্টা করতেছি। তো তোমাদেরকে যদি আমি তৈরি করতে না পারি, অ্যাক্টিভ করতে না পারি, আচ্ছা একটা কথা বললো, একজন মানুষকে, সাপোজ একজন মানুষ ঘুমায় আছে, সেই মানুষটা ঘুমায় থাকলে, সেই মানুষটা জাগ্রত হওয়া না পর্যন্ত তার সামনে আমি যতই বয়ান দেই, যতই উপদেশমূলক কথা বলি, সে কি কোনো কিছু মাথা দিয়ে ঢুকাইতে পারবে? বা তার কানের মধ্যে ঢুকবে কিছু? কোনো কিছুই পারবে না। এটা একেবারে পানির মতো ক্লিয়ার। এখন কথা হচ্ছে তোমরা তো সবাই ঘুমায়া থাকো, আমার এই ক্লাসের বাহিরে থাকা মানে ঘুমায়া থাকা। এখন ঘুমায়া থাকলে আমি তোমাদেরকে যতই বকা দিই, যতই চ্যাতি, তোমরা কেউই দেখবা না, কেউ বুঝবাই না যে আমি আসলে কি চাই। যখন তোমরা ক্লাসে আসো সবাই সজাগ, এই মুহূর্তে সবাই সজাগ আসো। এখন আমি যাই বলি এক কান্দা ঢুকবো মনের মধ্যে আঘাত করবো, এক কান্দা ঢুকবো মনের মধ্যে আঘাত করবো, যে আল্লাহ স্যার কি বললো কথাটা, এই কথা তো কখনো এইভাবে চিন্তা করি নাই, আসলেই তো স্যার আমাদের অনেক কষ্ট করতেছে। তো এই বিষয়টা কিন্তু ক্লাসের মধ্যেই বোঝানো সম্ভব। এখন আল্লাহর রহমতে যে সিস্টেম জুম অ্যাপে, আমি কথা বলবো একদিক দিয়ে, তোমার মনের মধ্যে ঢুকবে আরেক দিক দিয়ে। কারণ কি, এই সিস্টেমটা অনেক সহজ সিস্টেম, তুমি আমার সাথে কথা বলবো, আমি তোমার সাথে কথা বলবো, এটাই আর কি। তো এটা মনে রাখবা যে ক্লাসের বাহিরে সবার সাথে আমার যোগাযোগ বন্ধ থাকে, সবাই ঘুমায় থাকো, কিন্তু আমি জেগে থাকি তোমাদের জন্য। এটা মনে রেখে কাজ করবা। আর অবশ্যই চেষ্টা করবা অন্তত প্রত্যেক দিন ক্লাসে জয়েন করার জন্য। এই হচ্ছে আমার অনেকটা কষ্টের কথা, যে কষ্টের কথাগুলো হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারছি, সামহাও কিছু কিছু বুঝছো বা কিছু কিছু বুঝো নাই। যাই হোক, তো আমিও তোমাদের উপর অনেকটা সন্তুষ্ট, খুশি হলাম। লাগাতার 20 মিনিটের মতো তোমরা বসে শুনছো আমার কথাগুলো, কেউ বিরক্ত হও নাই। তো এই হচ্ছে আমার মনের কষ্টের কথা, এবং আমি চাই আমার একটা রিকোয়েস্ট, অন্তত পক্ষে ক্লাসটা জয়েন করো রেগুলার। আর যদি না পারো অন্তত যোগাযোগটুকু রাখো, আমি এতেই খুশি। এই হচ্ছে আমার একবার শেষ কথা, আর কোনো কথা বলতেছি না। আর
যখন প্রয়োজন হবে স্যার। লেখাপড়া বিষয়ক কথা আমি বলবো। হ্যাঁ বলো। স্যার এই প্ল্যাটফর্মটা হ্যাঁ বলো বলো। 21 সাল থেকে চালু। না 20 সাল থেকে 21 সাল থেকে ক্লাস শুরু 20 সাল হয়েছে। থেকে। হ্যাঁ 20 সাল থেকে শুরু হয়েছে। এখানে পড়ে এই পর্যন্ত কয়টা ক্লাস আছে? কয়টা কয়জন ক্লাস পেয়েছে? কয়জন ক্লাস পাইছে? আচ্ছা 2021 সালের পরীক্ষার্থী যারা ছিল ওরা তো ক্লাস পায় নাই, ওরা পরীক্ষা পাইছে। 22, 23, 24, 25 আর 26, মোটামুটি তোমরা এই 5টা ব্যাচ। 22 সাল পাইছে, 23 সাল, 24 সাল, 25 সাল তো পড়তেছে, 26 তো তোমরা পড়তেছো। 5টা ব্যাচ এই পর্যন্ত রানিং হচ্ছে। 21 সাল কিন্তু ক্লাস পায় নাই, পরীক্ষা পাইছে। কারণ 20 সাল থেকে শুরু হয়েছে আমাদের পরীক্ষা কার্যক্রম। করোনার সময় তো কেউ ঘর থেকে বের হয় নাই। করোনার সময় জুম অ্যাপ আবিষ্কার হয় আমার মতে ধারণা। আর করোনার সময় আমরা এই ক্লাস না স্যার, প্লাস পাইছে। মানে এ প্লাস। ওহো সরি এ প্লাস পাইছে। আচ্ছা এ প্লাসের সংখ্যাটা আমার এখনো শিওর না, এটা দেখতে হবে। না আমাদের 22, 23, 24 এই 3টা ব্যাচে মোটামুটি প্লাস পাইছে, আলহামদুলিল্লাহ ভালোই। এক্ষেত্রে আবার এসএসসি ব্যাচও ছিল, 9, 10ও ছিল। আমি তো 9, 10ও পড়াইছিলাম আর ইন্টারও পড়াইছিলাম। ইন্টারে মূলত বেশি ছিল, 9, 10টা কমই ছিল। না স্যার, শুধু এইচএসসি এর কথা বলছি। আচ্ছা এইচএসসির কথা বলছি, এটা আমার গুণে বলতে হবে, এটা আমার এখন শিওর না কয়জন পাইছি বা পেয়েছে। আচ্ছা তো আর যদি কেউ কিছু বলতে চাও, ওয়ালাইকুম সালাম, তোমরা এসে জয়েন করছো। আর যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার হ্যাঁ বলো বলো। স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম তো কোয়ান্টাম একাডেমি প্লাস অ্যাডমিশন, Platform। মানে অ্যাডমিশন বলে একটা শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশন হচ্ছে ভর্তি স্যার পরীক্ষার আপনি জন্য। নতুন আইডি আরেকটা খুলছেন? না না আরেকটা খুলি না, আগেরটা আছে। বলি শোনো, অ্যাডমিশনটা হচ্ছে ভার্সিটি ভর্তি প্রোগ্রামের জন্য, যেটা এখনো শুরু করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের খুব শীঘ্রই শুরু হবে ভার্সিটি অ্যাডমিশনের প্রোগ্রামটা। হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি আমি 25 সালে ইনশাআল্লাহ আমি আশা করি কিছু একটা করতে পারবো, তোমরা স্যার দোয়া করিও। খুলছেন? বুঝি না, আবার বলতে হবে। সাইমা বলো, কিছু বলতেছো সাইমা? আমি শুনতে পাইনি, আবার বলতে হবে। ইমরান স্যারের অনলাইন ক্লাস বলে একটা আইডি খুলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা আরেকটা ছিল, আমার ফেসবুক আইডি ছিল আর কি, সেটা আরেকটা। কিন্তু আমার তো মনে করো ইউটিউব অ্যাকাউন্ট একটাই। আচ্ছা আমি ক্লাসে শুরু করতেছি। হ্যাঁ আমরা অনেকক্ষণ কথা বলছি, তো আমরা এখন ক্লাসে যাব। তো আমি আসলে কথাগুলো বলছি একটাই কারণে, তোমাদের বোঝার সুবিধার্থে, এতটুকুই। হ্যাঁ ওকে, তাহলে আমরা এখন গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম এরপর আমরা এখন এইখানে যাব। তো আমি একটু জুম ইন করি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এই দেখো সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাইও, তাহলে আমরা ক্লাস এই মুহূর্তে শুরু করতে পারতেছি। ক্লিয়ার দেখা যাচ্ছে সবার এখানে? জি আচ্ছা স্যার। আর হচ্ছে ক্লাসের বিষয় বা অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে। স্যার সেকেন্ডটাতে কোন অংশটা বাদ দিছে? সেকেন্ড বাদ দিছি? আমি তো পড়াইছিলাম দ্বিতীয় প্রজন্ম। না স্যার, যে আমাদের সিলেবাস থেকে কিছুটা বাদ দিছিল। এটা বাদ দিছে? এটা বাদ দেয় নাই, দ্বিতীয়টার কোন অংশটা বাদ দিছে। ও আচ্ছা বাদ দিছে কি সেটা এখন তো আমি ওরকমভাবে দাগায় রাখি নাই, এটা দেখে বলতে হবে। হ্যাঁ এখন পারতেছি না বলতে, আমি পরে বলার চেষ্টা করব, একসময় ফ্রি হয়ে এটা দাগায় রাখবো না। এখন আমি ওটা দাগাই নিতে, বুঝছো, ওই জন্য বলতে সমস্যা নেই আমার। ঠিক আছে একটু কষ্ট করে ওয়েট করো। আচ্ছা তো মোটামুটি জয়েন করছেন অনেকেই, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা ক্লাস শুরু করতেছি। ওকে তো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, খুশি হলাম। এখন আমরা ক্লাস করি। দেখেন আজকে প্রায় আমরা 24 জন জয়েন করছি ক্লাসে। তো আমাদের যে মোবাইল যোগাযোগ ছিল সেই মোবাইল যোগাযোগের এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ, থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম। 3G বলা হইতো। আমরা কিন্তু মোটামুটি যখন মোবাইল ইউজ করা শুরু করি তখন কিন্তু আমাদের 2G ছিল একবার শুরুতে। 2G পরে কিন্তু 3G আসছে। 3G আসছে যখন, তখন আমরা অনেকটা খুশি ছিলাম যে হ্যাঁ 3G আসবে। তোমরা কিন্তু ইয়ে টিভিতে অ্যাড দেখছিলা, 3G আয়া পড়লো রে, এরকম দেখো নাই কখনো? দেখছো কখনো 3G যখন আসবে? দেখো নাই? আচ্ছা আমি দেখছিলাম টিভিতে, করছিল 3G যখন চলে আসবে, 3G সিম আসছিল যখন আর কি, বা 3G কানেকশন যখন চলে আসছিল, তখনই আর কি একটা মানুষের মধ্যে একটা আবেগ কাজ করেছিল, আল্লাহ 3G চলে আসবে 3G। এখন তো 4G চলতেছে। যাই হোক, তো আমাদের এইটা হচ্ছে 3G বিষয়টা। তো আমাদের 3Gর প্রজন্মকালটা ছিল 2001 থেকে 2008 সাল পর্যন্ত।
মূলত ডেটা সার্ভিসের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলস্বরূপ সূচনা ঘটে মোবাইলের তৃতীয় প্রজন্ম বা 3G এর। 2001 সালে জাপানে এনটিটি ডোকোমা প্রযুক্তি WCDMA প্রযুক্তি ব্যবহার করে, এই যে WCDM এর পুরো লেখা আছে ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, মনে রাখবা এই যে পুনরূপগুলো লেখা আছে, বুঝছো? তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের 4টি স্ট্যান্ডার্ড চালু হয়। HSPA হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস, তারপর হচ্ছে এটা 3 নম্বরটা হচ্ছে UMTS ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, আর 3GPP থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট। মানে এগুলো পুনরূপ মনে রাখার চেষ্টা করবা। তো আমাদের বলতেছে তৃতীয় প্রজন্মের মোবাইলগুলো আমাদের জাপানের এনটিটি একটা কোম্পানির এই মাধ্যমে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে 3G নেটওয়ার্ক চালু করা হয়, জাপানে চালু হয়, মনে রাখবা। এ দশকে 3G প্রযুক্তির মোবাইল টেলিফোনি কমিউনিকেশন প্রোটোকল বা HSDPA যে সংক্ষেপে যে নাম, এটা চালু হয়। এরপর হচ্ছে ফলে তৃতীয় প্রজন্মটির ভাগ হয়ে যায় এরকম 3.5G 3G প্লাস বা টুর্বো 3G নামে পরিচিত পায়। আসলে আমরা যখন জেনারেশন ইয়াটা দেখি 3G 3.5Gও ছিল, 4G 4.5Gও ছিল, মানে কি আস্তে আস্তে আমাদের জেনারেশন আপডেট হচ্ছে। এই যে 3.5G হচ্ছে 3Gর আপডেট ভার্সন। কথা কি বুঝতেছো? সবাই কথা বলো। আচ্ছা, তো এই বিষয়টা কি খেয়াল রাখবা। ওকে, এ বলতেছে যে 3G পরবর্তী এটা হইলো, তারপর WCDMA পদ্ধতিতে পরবর্তী UMTS ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম নামে পরিচিত হয়। 3Gতে উচ্চ গতি ডেটা ট্রান্সফার ও মাল্টিমিডিয়া ডেটা ব্যবহার সহ CDMA ও GPRS জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল। এই প্রজন্মে ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, ভিডিও কল, তারপর হচ্ছে ফ্রিডম মাল্টিমিডিয়া অ্যাক্সেস ইত্যাদি ব্যবহার চালু হয়েছে। এই হচ্ছে বিষয়টা। আমরা কিন্তু জানি যে আমাদের 2G যে ইয়াটা ছিল সেখানে মাত্র ছবি তোলা যেত, কিন্তু এখানে আমাদের রেডিও সিগন্যাল ব্যবহার করার মাধ্যমে ভিডিও কল, তারপর হচ্ছে গিয়ে ই-কমার্স, ইন্টারনেট ব্রাউজিং এগুলো আরও ভালো করে করা যায়। এটা হচ্ছে 3G এর বৈশিষ্ট্য। তো এবার আমরা 3G এর উদাহরণটা, এখন আমরা 3G যে আমার জেনারেশনের মোবাইলগুলো সেগুলোর বৈশিষ্ট্যগুলো দেখব। তোমরা কি দেখো তো এই সেটগুলো কি কখনো ব্যবহার করছো? আমি ব্যবহার করছিলাম এক সময়, অনেক আগে 3G এই সেটগুলো ব্যবহার করছিলাম। 3G দেখছে কখনো? দেখো না? দেখছি স্যার, কিন্তু ব্যবহার করো না। আচ্ছা, ব্যবহার করো না। আমি একবার ছোট যখন ছিলাম, একবার ছোট, তখন এইগুলো ব্যবহার করছিলাম। আচ্ছা, তৃতীয় পর্যায়ে মোবাইল ফোনের বৈশিষ্ট্যটা কি? ডেটা ট্রান্সমিশন এর জন্য সার্কিট সুইচের বদলে প্যাকেট সুইচের পরিবর্তন হয়। ভয়েস ও ডেটা ট্রান্সমিশনের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার হয়। সেল সিগন্যাল এনকোডিং বা চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হলো TD-CDMA। এগুলো মুখস্থ করবে বিষয়গুলো। উচ্চ গতি ডেটা স্থানান্তর, যেমন 2 Mbps বা এর চেয়ে অধিক আমার হারে ডেটা ট্রান্সফার হয়, এবং আন্তর্জাতিক রোমিং সুবিধাও আছে। এই যে 2 Mbps এটা তো তোমরা বুঝো, তাই না? যেমন আমরা যে আপলোড করি, ডাউনলোড করি, প্রতি সেকেন্ডে কত MB করে ডাউনলোড হয়, এটাই হচ্ছে কি সে Mbpsটা। আর এখানে Mbpsটা হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার রেট, প্রতি সেকেন্ডে কত MB করে ট্রান্সফার হয়, আদান প্রদান হয়, এটা। তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে বলছে অনেক কিছু, এই প্রযুক্তিগুলো এখানে প্রকাশিত হয়। এর ডেটা ট্রান্সফার রেট 2 Mbps বেশি, খুব দ্রুত ছবি, ভয়েস আদান প্রদান করা যায়, এবং ভিডিও কলের প্রচলন শুরু হয়। ভিডিও কল হয়, কিন্তু আমাদের 2G যে এটা ছিল, যে 2G জেনারেশন, সেখানে কিন্তু ভিডিও কল করা যেত না, ভিডিও কল হইতো না, কিন্তু এখান থেকে ভিডিও কলের যাত্রা শুরু হয়, মনে রাখবা। হ্যাঁ, আমাদের 3G প্রজন্ম থেকে ভিডিও কলের যাত্রা শুরু হয়, কিন্তু 2Gতে ক্যামেরা থাকলেও ভিডিও কলের সুযোগটা ছিল না, সেই সিস্টেমটা চালু হয়নি, কিন্তু 3Gতে এটা চালুটা হয়েছে। মনে রাখবা, ভিডিও কলের প্রচলন শুরু হয় কোন প্রজন্ম থেকে? তৃতীয় প্রজন্ম থেকে, বা 3G থেকে শুরু হয়। এই হচ্ছে বৈশিষ্ট্যের মূল কথাগুলো, মনে থাকবে এগুলো সবার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা এই পর্যন্ত রেকর্ডে সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ICT ক্লাসের এই অংশে আমরা এখন পড়ব তৃতীয় প্রজন্ম প্রযুক্তির সুবিধা। ব্যান্ড উইথ, নিরাপত্তা ও বিশ্বস্ততা বেশি, অর্থাৎ ডেটা আদান প্রদানের হারটা বেশি, নিরাপত্তাও বেশি, বিশ্বস্ততাও বেশি এখানে।
2 সর্বদা অনলাইনে থাকে, তাই যে কোনো সময় ব্রাউজ করা, ইমেল করা এবং তথ্য ডাউনলোড করা যায়। মানে এই যে তৃতীয় প্রজন্মের সেটের যেহেতু ইন্টারনেট সুবিধা বেশি, এগুলো সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকে, যে কোনো সময় আমরা এটাতে কি করতে পারি, ইমেল করতে পারি, ব্রাউজ করতে পারি, ডাউনলোড করতে পারি, এটাই আর কি। কথা কি বুঝতে পারছো এই 2 নম্বর লাইনটা? জি স্যার। 3 নাম্বার, জি স্যার। ভিডিও কনফারেন্সিং করা হয়। এই যে ভিডিও কনফারেন্সিং তো যে জুম অ্যাপে যেটা আমরা পড়ি, জুমের ক্লাস, এটা ভিডিও কনফারেন্সিং আর কি, মিটিংয়ের মতো। সবসময় ইন্টারনেট সংযোগ থাকে, আলাদা করে সংযোগ প্রয়োজন হয় না। সমৃদ্ধ মাল্টিমিডিয়া সার্ভিস পাওয়া যায়, নির্দিষ্ট বা বিভিন্ন রেটে আমার এটা পাওয়া যায়। ই কমার্স, মোবাইল ব্যাংকিং প্রভৃতি সুবিধা উপভোগ করা যায়। এটা হচ্ছে সুবিধা। এবার অসুবিধা দেখি। ভিন্ন হ্যান্ডসেট প্রয়োজন হয়, সেলুলার অবকাঠামো, বেস স্টেশন আপগ্রেডিং উচ্চ মূল্যে বিদ্যুৎ খরচ বেশি হয়, রোমিং এবং ডেটা ভয়েস একত্রে কাজ করা এখানে বাস্তবায়ন হয়নি, স্পেকট্রাম লাইসেন্স খরচ, নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট অনেক খরচ বেশি হয়। এটা হচ্ছে অসুবিধা। অসুবিধাগুলো একটু পড়বা তাহলেই হবে। এবার আমরা একটু এখানে যাই। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে ইন্টারনেট ব্রাউজিং, তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে ডেটা ট্রান্সফারের জন্য সার্কিট সুইচিং পদ্ধতির বদলে প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহৃত হয়। এর ফলে ইন্টারনেটে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এবং ডেটা ট্রান্সফার স্পিড, ইন্টারনেটের স্পিড অনেক বেশি হয়। 3G প্রযুক্তিকে মোবাইল ব্রডব্যান্ডও বলা হয়। মনে রাখবে লাইনটা, 3G প্রযুক্তিকে মোবাইল ব্রডব্যান্ড বলা হয়। কারণ আমরা জানি যে আমাদের 2G সিমে নেটওয়ার্কটা খুবই ছিল, একবারে স্লো। তোমরা যখন প্রথমবার ওই যে মোবাইলটা হাতে নিয়েছিলে, একবারে জীবনের প্রথম যখন মোবাইল হাতে নিয়ে ইন্টারনেট অন করো, তখন দেখবা লেখা আসতো কি E+, তাই না? একবারে শুরুতে তোমরা কখনো খেয়াল করছো? এখন তো ওয়াইফাইয়ের যুগ, E+ আসতো, ই প্রথমে আসতো ই, পরে H+, প্রথমে ই থাকতো, পরে H+। একটু খেয়াল করে দেখো, যখন নেটটা একটু স্লো হইতো তখন ই থাকতো, আর যখন একটু ফাস্ট হতো তখন H+ আসতো। মনে আছে এগুলা? তখন আমি এগুলো ব্যবহার করছিলাম, এখন মনে আছে। আর যখন আমাদের এই যে 3G চলে আসে তখন কিন্তু 3G পায়, 3G লেখা আসে 3G। আবার যখন 4G চলে আসে তখন 4G লেখা আসে 4G। এখনও মনে হয় ডেটা কানেকশনটা এরকমই হয় যে 4G স্পিডের ইয়াটা পাওয়া যায়, 4G কানেকশনের 4G লেখা আসে এবং আমাদের লেখা আসে তোমার নেট কানেকশন, এরকম আসে। কিন্তু আগে কি ছিল? আগে ছিল ই আর ছিল H+, এটাই। তো যখনই আমাদের 3G প্রজন্ম ছিল তখনই মোবাইলের, আচ্ছা খাদিজা বলছো না বুঝলে কি SMS দিবা? আচ্ছা এখানে SMS দেওয়ার জায়গা আছে। খাদিজা তুমি ভয়েসটা অন করে কথা বলতে পারো। খাদিজা মনে হয় ক্লাসে আছো, একটু ওয়েট করো, নতুন তো। খাদিজা তুমি মনে হয় ক্লাসে আছো, হ্যাঁ তুমি একটু স্পিকার অন করতে পারো, হাতে বাম দিকে চাপ দিতে পারো, চাপ দিলে স্পিকার অন হবে, দেন তোমার কথা আমি শুনতে পাবো। হাতে বাম দিকে চাপ দাও, আনমিউট লেখা আছে সেখানে চাপ দিলে হবে, লাল দাগ চলে যাবে, তখন তোমার কথা শুনতে পাবো। চেষ্টা করে দেখবা, হবে। তো 3G যখন আপডেট হয়, চালু হয়, তখন এই মোবাইল ফোনে এই ব্রডব্যান্ডটা কানেকশন চালু হয়। হ্যাঁ এবার বলো খাদিজা, কোনো জায়গায় সমস্যা হয়েছে আমাকে বলো। না স্যার। আচ্ছা মানে শিখাইলাম আর কি, এভাবে প্রশ্ন করবা যদি সমস্যা হয়। থ্যাংক ইউ ক্লাস করতেছো। তো তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের সাহায্যে ভিডিও কল এবং মোবাইল টিভি উপভোগ করা যায়। মোবাইল টিভি তো আমরা জানি এখন কি বর্তমানে ইউটিউব টিভি তো মোবাইল টিভি, তাই না? এটা তো আমরা ব্যবহার করতেছি অহরহ। তো এটা তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনেও ছিল, কারণ কি এখানে ইউটিউব চলতো, এই জায়গার মধ্যে যে ইউটিউব চলতো। যারা এটা দেখছো আর কি, ব্রাউজ না করলে তো বুঝবা না, এই মোবাইল ফোন ব্রাউজ করলে বুঝতা, ইউটিউব চলতো, ফেসবুকও চলতো এই জায়গায়। কথা কি বুঝতেছো? ইউটিউব ফেসবুক এগুলো চলতো। যখন মনে করো একবারে প্রথম ইউটিউবের নাম শুনি, আমি চিন্তা করি এটা আবার কি, ইউটিউব আবার কি, একবার প্রথম, অনেক আগের কথা। তখন তো মোবাইল তেমন ইউজ করতাম না, মোবাইল তো ব্যবহারই করতে পারতাম না, মোবাইল কেমনে ব্যবহার করতে হয়, কেমনে নেট ইয়ে করতে হয় কিছুই জানতাম না। আসলে আমি যখন প্রথম মোবাইলে ইন্টারনেট অন করি তখন আমার এক ফ্রেন্ড বলছে মেগাবাইট কিনো, মেগাবাইট। আমি বলি মেগাবাইট আবার কি? তোমরা কি জানো মেগাবাইট অর্থ কি? এমবি। এমবি, ভেরি গুড, এমবি। তখন একবার শুরুতে আমি যখন ক্লাস, হ্যাঁ এমবি, আমি যখন ক্লাস 7-এ পড়ি বা 8-এ পড়ি সেই সময়ের কথা। তো আমার এক বন্ধু বলছিল তুমি যদি মেগাবাইট কিনতে পারো তুমি কিন্তু ইন্টারনেট চালাতে পারবা।
আমি তো ওয়াও হয়ে গেছি, আল্লাহ ইন্টারনেট চালাতে পারবো মোবাইল দিয়া। তখনকার সময় বুঝছো এই বিষয়গুলো আমাদের খুবই কল্পনার মতো ছিল। মোবাইল ব্যবহার করাটা তখন একবারে রহস্যময়, আল্লাহ এর মধ্যে কি আছে, কেমনি এটা ইউজ করে। একবার প্রথম তো তখন জানতাম না। আর ওই সময় তো এত কিছু বেরো হয় নাই, ওয়াইফাই তো বুঝতামই না, ইন্টারনেটই তো বুঝতাম না, আবার ওয়াইফাই বুঝবো কি। এখন তো ঘরে ঘরে মোবাইল ফোন, এখন তো পোলাপাইন দেখা যায় জন্মের পর থেকে হাতে একটা মোবাইল থাকে। আর আমরা মোবাইল পাইছি ক্লাস 8-এ উঠা, হয়তো বা 8-এ 9-এ উঠা মোবাইল পাইছি, বা ধরছি মোবাইলটা আসলে কি কেমনে চালাইতে হয় শিখতেছি তখন। আর এখন ক্লাস 9-এ 8-এ কি ক্লাস 3-4-এর বাচ্চারাই তো মোবাইল নিয়ে অনলাইনে কত কিছু করে ফেলে, দুনিয়া তামা করে একবারে বিচরণ করে ফেলে। আর আমাদের যুগে 3-4-এ আমরা তো এগুলো দেখতামই না, আমরা চোখের সামনে দেখতাম না এগুলো। এখন তো ঘরে ঘরে এগুলো অ্যাভেলেবেল। তো দেখো দিন পাল্টে গেছে, আমাদের প্রযুক্তিও চেঞ্জ হয়েছে, মানুষের জীবন ব্যবস্থা কি আপডেট হচ্ছে, যেগুলো আমরা কখনো চিন্তাই করতাম না সেগুলো এখন বাচ্চারা ঘরে বসে করে দেখায়। এটাই হচ্ছে বিষয়। তো তখন আর কি বুঝি নাই যে মেগাবাইটটা কি। হ্যাঁ ছোটরা হ্যাঁ, এখন দেখা যায় তোমাদের থেকে বেশিটা ছোটরা জানে। একে পরে ওরও ফোন আছে, আল্লাহ তোমার ভাই ক্লাস 1-এ পরে ওরও ফোন আছে, দেখছো? তো দেখো আল্লাহ কিরকম যুগ আসছে বর্তমানে, যে মোবাইল ছাড়া চলাই যায় না। যে মানুষটা পৃথিবীতে আছে সে মোবাইল ছাড়া চলতেই পারে না, কি একটা জিনিস আবিষ্কার হয়েছে আল্লাহ। আর আমরা আগে ক্লাস একবারে 7 পর্যন্ত বা 8 পর্যন্ত বলা যায় মোবাইল ছেড়ে চলে আসি, কি একটা অবস্থা। এ হচ্ছে বাস্তবতা, এ হচ্ছে মানুষের জীবনকাল। তোমরা কি শুনতেছো? ক্লাসের লিঙ্ক মনে চলে যাবে। হ্যাঁ আমাদের এতটুকু তো ক্লাস এরিয়া শেষ মোটামুটি, আমরা তো পড়ছি। বুঝি না কি বললা? বাটন মোবাইলে ভিডিও কনফারেন্সিং কিভাবে হতো? ভিডিও কনফারেন্সিং, আরে শোনো এটা তো বাটন মোবাইল ফোন হলে এখানে আবার টাচ আছে, কিন্তু এটা তো সম্পূর্ণ বাটন নয়, এটা টাচ আছে। এই যে পিছনে মোবাইলটা বাটন 2 জায়গায়, উপরে একটা টাচ। তো ভিডিও কল করতো না, ভিডিও কলটাই তো ভিডিও কনফারেন্সিংয়ের মতো। তখন তো জুম অ্যাপ কাজ করতো না। আমাদের এই মোবাইল ফোনে হচ্ছে গিয়ে বাটন আছে বেশি, কিন্তু ও পিছনের ফোনটা বাটন কম, স্ক্রিন টাচ স্ক্রিন, সেখানে আবার টাচ করা যেত, বাটনও চলতো আবার টাচও হইতো। বুঝছো কথা? লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দিব, আবার আসবে। হ্যাঁ লিঙ্ক চলে যাবে। তো ওই যে ভিডিও কলে কথা বলতো ওইটা আর কি ভিডিও কনফারেন্সে কাজ করতো, এটাই। কিন্তু তখন এত ভালো ভালো অ্যাপ ইনস্টল করে, যেমন জুম অ্যাপ কিন্তু দেখা যায় এখন বর্তমানে টাচ স্ক্রিন অনেক ফোনে সাপোর্টই করে না, র্যাম কম থাকলে। জুম অ্যাপ যেটা ইউজ করতেছি আমরা, এই জুম অ্যাপ কিন্তু হাইলি ভোল্টেজের একটা অ্যাপ, স্পেশাল একটা অ্যাপ। অনেক র্যাম থাকলে সেখানে ডাউনলোড হয়, আদারওয়াইজ ডাউনলোড হয় না বা কাজ করে না। এই হচ্ছে বিষয়। তো লিঙ্ক দিচ্ছি, তাড়াতাড়ি আইসো। হ্যাঁ লিঙ্ক চলে যাচ্ছে, তাড়াতাড়ি আইসো নতুন লিঙ্কে, সৃজনশীল প্র্যাকটিস করবো।